নমস্কার। আজকের এই গভীরে গিয়ে অনুসন্ধানে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কিছু অসাধারণ সাম্প্রতিক সাফল্য নিয়ে। হ্যাঁ, বিশেষ করে আমরা ফোকাস করব চন্দ্রযান-3 এর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ আর জলের আবিষ্কারের ব্যাপারটা। ঠিক। আর অবশ্যই নাসার সাথে যে যৌথ মিশনটা আসছে, NISAR উপগ্রহ, সেটার কথাও বলবো। একদম। আমাদের আজকের আলোচনাটা মূলত বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র, যেমন ধরুন মিশনের ডেটা, বিভিন্ন রিপোর্ট, নীতি বিশ্লেষণ, এগুলোর উপর ভিত্তি করে। আর আমাদের লক্ষ্য হল ইসরোর এই যে দ্রুত অগ্রগতি, সেটা বোঝা। মানে NISAR মিশনের গুরুত্বটা কি, বা ভবিষ্যতে চাঁদে ঘাঁটি তৈরির যে পরিকল্পনা, তার তাৎপর্য কি। ঠিক। চলুন তাহলে শুরু করা যাক চন্দ্রযান-3 দিয়ে। হ্যাঁ, চাঁদের দক্ষিণ মেরুতে নামা, এটা তো শুধু একটা রেকর্ড গড়ার জন্য নয়, তাই না? ওখানে যে জলের বরফের প্রমাণ পাওয়া গেল, সেটার গুরুত্ব কতখানি। দেখুন, গুরুত্বটা এনর্ম, মানে বিশাল। কারণ মনে করা হয় চাঁদের দক্ষিণ মেরুতে এমন কিছু খাদ আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, মানে পার্মানেন্টলি ছায়ায় থাকে। হ্যাঁ, শুনেছি। তো ওই খাদগুলোতে জলের বরফ জমে থাকার সম্ভাবনা খুব বেশি। এখন ভবিষ্যতে যদি মানুষ চাঁদে যায় বা ধরুন কোনো ঘাঁটি তৈরি হয়, তখন এই জলটা কাজে লাগবে। একদম, এই বরফটা জল তো বটেই, এমনকি রকেটের জ্বালানির উৎসও হতে পারে। হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে এই আবিষ্কারটা ভারতের চন্দ্রাভিযানের দিগন্তকা অনেক বড় করে দিল। নিঃসন্দেহে এটা একটা গেম চেঞ্জার হতে পারে। আর এর পরেই আসছে নাসার সাথে নিসার মিশন। আচ্ছা, নিসার নামটা, এর মানেটা কি? জিনিসটা ঠিক কি? নিসারের পুরো কথাটা হলো নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার। সিনথেটিক অ্যাপারচার রাডার। আচ্ছা। সহজ করে বললে, এটা পৃথিবীকে পর্যবেক্ষণ করার জন্য একটা অত্যন্ত শক্তিশালী উপগ্রহ। খুব অ্যাডভান্সড রাডার সিস্টেম আছে এতে। শক্তিশালী বলছেন? কতটা? মানে এর বিশেষত্বটা কি? বিশেষত্ব হলো এটা মেঘ ভেদ করে বা ধরুন রাতের অন্ধকারেও পৃথিবীর একদম পরিষ্কার ছবি তুলতে পারে। দিন হোক বা রাত, আবহাওয়া যাই হোক না কেন। আচ্ছা। রাডারের জন্য এটা সম্ভব। হ্যাঁ। আর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটাও পৃথিবীর প্রথম ডুয়াল ফ্রিকোয়েন্সি রাডার স্যাটেলাইট। ডুয়াল ফ্রিকোয়েন্সি মানে দুটো ফ্রিকোয়েন্সি একসাথে? ঠিক। এতে নাসার দেওয়া এল ব্যান্ড রাডার আর ইসরোর তৈরি এস ব্যান্ড রাডার দুটোই থাকছে। ভাবুন, যেন দুটো আলাদা ক্ষমতা এক জায়গায়। ইন্টারেস্টিং। তো এই দুটো ব্যান্ডের কাজ কি আলাদা? হ্যাঁ, কিছুটা। এল ব্যান্ডটা ধরুন মাটির একটু গভীরে দেখতে পায় বা গাছের পাতার আবরণ ভেদ করতে পারে, মানে মাটির তলার জল বা ধরুন বরফের স্তর, এগুলো বুঝতে সাহায্য করে। ও। আর এস ব্যান্ড, ওটা ভূপৃষ্ঠের খুব সূক্ষ্ম পরিবর্তন, যেমন ধরুন চাষাবাদের অবস্থা বা বরফটা ঠিক কেমন, এগুলো ভালো বোঝে। তার মানে দুটো মিলিয়ে পৃথিবীর একটা অভূতপূর্ব ছবি পাওয়া যাবে। হিমবাহ গলছে কিনা, সমুদ্রের জলস্তর কতটা বাড়ছে, কোথায় বন কমে যাচ্ছে, এমনকি ভূমিকম্প বা ভূমিধসের পূর্বাভাস। হ্যাঁ, তার আগে মাটির যে সামান্য পরিবর্তন হয় সেটাও নিখুঁতভাবে মাপতে পারবে। এটা একটা বিরাট ব্যাপার। সম্ভবত 2025-এর শুরুতেই শ্রীহরিকোটা থেকে ছাড়া হবে। দারুণ তো। এটা তো মূলত পৃথিবীর জন্য, কিন্তু শুনছিলাম চাঁদের গবেষণাতেও নাকি কাজে লাগতে পারে। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাও একটা মজার দিক। র্যাডার যেহেতু বস্তুর কিছুটা ভেতরে ঢুকতে পারে, তাই NISR-এর ডেটা চাঁদের মাটির তলার গঠন বুঝতেও সাহায্য করতে পারে। চাঁদের মাটির নিচে? হ্যাঁ, মানে ধরুন কোথায় লুকানো বরফের স্তর আছে বা অন্য কি সম্পদ আছে, সেটার একটা ধারণা পাওয়া যেতে পারে। এটা অনেকটা বোনাসের মতো। সত্যি। তার মানে নাসার মতো সংস্থা এখন ইসরোর সাথে এত বড় একটা প্রজেক্ট করছে। এটা নিশ্চয়ই ইসরোর সাম্প্রতিক সাফল্যেরই একটা স্বীকৃতি। অবশ্যই। মানে এমনি এমনি তো আর এত বড় সহযোগিতা হয় না। বিশেষ করে 2014 সালের পর থেকে ইসরো যা করে দেখিয়েছে, তাতে ওদের গুরুত্ব অনেক বেড়েছে। যেমন মঙ্গলযান। ঠিক। মঙ্গলযান তো একটা মাইলস্টোন। প্রথম চেষ্টাতেই মঙ্গলে, তাও অবিশ্বাস্য কম খরচে। ভাবুন, এটা বড় বড় স্পেস এজেন্সিগুলো পারেনি প্রথমবারে। হ্যাঁ, সেটা তো জানি। তারপরে এই চন্দ্রযান-3 সাফল্য, দক্ষিণ মেরুতে ল্যান্ডিং, এখন আদিত্য L1 সূর্যের দিকে, এগুলো সবই ISROর দক্ষতা প্রমাণ করেছে। আর দেশের ভেতরেও তো কিছু পরিবর্তন এসছে। প্রাইভেট সেক্টরকে আনা হচ্ছে। হ্যাঁ, সেটাও খুব গুরুত্বপূর্ণ।
ইনস্পেস তৈরি হয়েছে বেসরকারি সংস্থাগুলোকে উৎসাহ দিতে, সাহায্য করতে, আর এনএসআইএল আছে ইসরোর প্রযুক্তি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য। এতে কাজের গতি বাড়ছে নিশ্চয়ই। অবশ্যই। নতুন আইডিয়া আসছে, ইনভেস্টমেন্ট আসছে, আর সরকারের সাপোর্ট তো আছেই। ভবিষ্যতের পরিকল্পনাগুলো তো আরও চমকে দেওয়ার মতো। 2035 সালের মধ্যে নিজেদের স্পেস স্টেশন। হ্যাঁ, স্পেস স্টেশন। তারপর চন্দ্রযান-4 দিয়ে চাঁদের মাটি নমুনা সংগ্রহ করে ফিরিয়ে আনা। শুক্রগ্রহে অভিযান, মানে শুক্রযান। আর ওই যে পুনঃব্যবহারযোগ্য রকেট RLV। হ্যাঁ, রিইউজেবল লঞ্চ ভেহিকল, যেটা বারবার ব্যবহার করা যাবে। তাতে খরচ অনেক কমে আসবে। লক্ষ্যগুলো খুবই উচ্চাভিলাষী, মানতেই হবে। কিন্তু চাঁদে ঘাঁটি গড়া, এটা কি সত্যিই সম্ভব? চ্যালেঞ্জ তো অনেক। চ্যালেঞ্জ তো বটেই, শুধু ওখানে পৌঁছলেই তো হবে না। টিকে থাকতে হবে। জল, বাতাস, পাওয়ার শক্তি উৎপাদন, আর স্পেস রেডিয়েশন থেকে বাঁচা। টেকনোলজি লাগবে অনেক। একদম। চাঁদের সম্পদ, যেমন ওই জলের বরফ, সেটাকে ব্যবহার করার প্রযুক্তি তৈরি করতে হবে। আবার আন্তর্জাতিক প্রতিযোগিতাও আছে। বিশেষ করে চীন খুব দ্রুত এগোচ্ছে, আর এত বড় প্রজেক্টের জন্য টাকার যোগানটাও তো। ঠিক। তাহলে এই যে এত সাফল্য, এর রহস্যটা কি? কম খরচের ভালো কাজ? হ্যাঁ, ওটা একটা বড় কারণ, যাকে বলে ফ্রুগাল ইনোভেশন বা সাশ্রয়ী উদ্ভাবন। সরকারি উদ্যোগ, প্রযুক্তি, বেসরকারি খাত সব মিলিয়ে? হ্যাঁ, এই মিশ্রণটাই ইসরোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তুলনামূলক কম বাজেটেও দারুণ কাজ করছে। তাহলে মোদ্দা কথা হলো, চন্দ্রযান-3 থেকে শুরু করে নিসার, ভারতের মহাকাশ গবেষণা সত্যিই একটা নতুন মোড় নিয়েছে। লক্ষ্য এখন শুধু পৌঁছনো নয়, মহাকাশে নিজেদের একটা জায়গা তৈরি করা। একদম। চাঁদে একটা উপস্থিতির দিকে নজর দেওয়া। বিশেষ করে চাঁদে ঘাঁটি। দেখুন, আগামী দশকটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তবে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া চাঁদে কিছু করা খুব কঠিন। যদি সবকিছু ঠিকঠাক এগোয়, বিনিয়োগ থাকে, প্রযুক্তি তৈরি হয়, তাহলে হয়তো আগামী 10-15 বছরে ছোটখাটো রোবোটিক বা রিসার্চ বেস হতে পারে। কিন্তু মানুষের থাকার মতো স্থায়ী ঘাঁটি? মানুষের বসবাসের উপযুক্ত ঘাঁটি সম্ভবত 2040 সালের পরেই ভাবা যেতে পারে, এখনও নয়। অনেক পথ চলা বাকি। আচ্ছা, শেষ করার আগে একটা ভাবনা আসছে মনে। ভারতের এই যে কম খরচে মহাকাশ অভিযানের মডেল, আর সাথে বেসরকারি উদ্যোগকে জায়গা করে দেওয়া, এই অ্যাপ্রোচটা কি বিশ্বজুড়ে স্পেস এক্সপ্লোরেশনকে আরও সহজলভ্য করে তুলতে পারে? এটা কি একটা নতুন পথের দিশা দেখাচ্ছে? এটা একটা খুব ভালো প্রশ্ন, ভাবার মতো। হ্যাঁ, এই প্রশ্নটা নিয়েই আজকের মতো শেষ করা যাক। ধন্যবাদ। ধন্যবাদ।